সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে অনুষ্ঠান ইশতেহার প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিথিলা আফরিন। দর্শক, আমাদের মাঝে আছেন আজ দুইজন বিজ্ঞ আলোচক। পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন প্রথমেই অধ্যাপক SM নসরুল কদির, উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও উপস্থিত আছেন দিলশাদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের ব্যস্ত সময়ের মাঝে। আপনাকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই স্যার আপনার কাছে চলে যাব। স্যার SM নসরুল কদির, আপনি শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার সাথে অনেক দিন ধরে জড়িত, এ নিয়ে কাজ করছেন এবং আমরা জানি একটি দেশের মূল কাঠামো, ভিত্তি যুবশক্তির উপর নির্ভর করে, যার শিক্ষা এবং যাবতীয় পেছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু তার সামনের ভবিষ্যৎকে নির্মাণ করবে, বিনির্মাণ করবে। এই বিষয়ে এই সরকারের মূল প্রতিশ্রুতি কি? সম্প্রতি ঘোষিত যে বাজেট, তাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 5 বছরে জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ করা হবে। এটা অতীতে কখনো হয়নি। এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে বর্তমান যে সরকার যারা আজকে ক্ষমতায় আছেন তারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন এই শিক্ষা খাতকে। কারণ এই শিক্ষা খাতের উপরে নির্ভর করবে ভবিষ্যতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। এবং এই শিক্ষা খাতকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন দক্ষতা, ন্যায়ের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। উনি বারবার বলেছেন ভোকেশনাল, আমরা যে কারিগরি শিক্ষার কথা বলা হচ্ছে। পৃথিবীর সব জায়গায় দেখবেন যারা শুধুমাত্র গবেষণায় যেতে চান তারাই উচ্চশিক্ষায় যান, আর যারা এটাকে কর্মে ব্যবহার করতে চান, পেশা হিসেবে নিতে চান, তাদেরকে বলা হচ্ছে কর্মমুখী শিক্ষা, জ্ঞানভিত্তিক শিক্ষা। তার উপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থাকে উনি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কারণে উনি এআইয়ের কথা বলেছেন, প্রযুক্তির কথা বলেছেন, ট্রেনিংয়ের কথা বলেছেন, শিক্ষকদের ট্রেনিংয়ের কথা বলেছেন এবং শিক্ষকদেরকে যারা ট্রেনিং দিবেন সেই ট্রেনারদের ট্রেনিংয়ের কথাও বলেছেন। আপনি জানেন প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে এখন বাংলাদেশে ইউজিসির মাধ্যমে, যেখানে যারা ট্রেন করবেন, যে সমস্ত শিক্ষক ট্রেনিং দিবেন তাদেরকে ট্রেন করা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়। এবং যে ভোকেশনাল শিক্ষার কথা হচ্ছে, কারিগরি শিক্ষার কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সেটা যদি আজকে থেকে আরও বেশ কিছুদিন আগে বা কয়েকটা যুগ আগে থেকে যদি আমরা চিন্তা করতে পারতাম, হয়তো আজকে আমাদের যে শ্রমের যে বাজার, যেখানে আমরা বেকারত্বের কথা বলি, যেখানে শিক্ষিত বেকার অনেক, আমাদের হার অনেক বেশি, সেটা থেকে হয়তো আমরা মুক্তি পেতাম। সুতরাং এখন যে স্বপ্ন দেখছেন এই যে বর্তমান সরকার, আমি মনে করি যে এই ভোকেশনাল যে শিক্ষা তার উপরে যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা যদি সফল হয়, দক্ষতা বৃত্তির যে কথা বলা হচ্ছে, কারিগরি যে বলা হচ্ছে, এআইয়ের কথা বলা হচ্ছে, যুগোপযোগী শিক্ষার কথা বলা হচ্ছে, আমার এগুলো যে ঠিকমতো প্রয়োগ করা যায় এবং সফলভাবে এটাকে চালু করা যায়, আমি মনে করি যে আমাদের যে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য সেটা অনেকখানি দূর হয়ে যাবে। আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে একটা কেমন যেন একটা মাইন্ডসেট হয়ে গেছে, ভোকেশনালকে একটু অন্যরকম চোখে দেখার ব্যাপারটাকে, এটাকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার, উচ্চশিক্ষার বিষয়টাকে সবচেয়ে বেশি সবসময় গুরুত্ব দেওয়া, এবং পরবর্তীতে দেখা যায় যে বেকারত্বের বিষয়টা ওই কারণে আরও বেশি বেড়ে যাচ্ছে। এই মাইন্ডসেটটা থেকে বের করার, মানে আমাদের জনগণকে কিভাবে এই মাইন্ডসেট থেকে বের করা যায়? আপনি যখন এই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সেই জায়গায় যখন আপনি জনগণকে সম্পৃক্ত করতে পারবেন, যুব সমাজকে যখন সম্পৃক্ত করতে পারবেন এবং তদুপরি তাদেরকে যখন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, তখন দেখবেন তারা অটোমেটিক্যালি তারা মোটিভেটেড হয়ে যাবে। কারণ শিক্ষার মধ্যে তাকে তার এমপ্লয়মেন্ট, সেটা চাকরি হোক অথবা সে নিজে একজন চাকরিদাতাই হোক, যাই হোক, সে এমপ্লয়ি হোক অথবা এমপ্লয়ার হোক, যেভাবে হোক, তার যদি নিয়োগটা হয়, তার একটা জীবিকার যদি ব্যবস্থা হয়, তার একটা পেশার যদি ব্যবস্থা হয়, আমরা সে ধারণা থেকে তারা বেরিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত আমরা তার এন্ড রেজাল্টটা দেখাতে না পারি, তার আমরা যখন আউটকামটা দেখাতে না পারি, তখন কিন্তু আপনি সেই ট্রানজিশন পিরিয়ডটা আমাদেরকে সবাইকে অ্যালাউ করতে হবে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে সরকারকে। চূড়ান্ত পর্যায়ে সফলতা পেলে এটা এমনিতেই জনপ্রিয়তা পাবে, এমনিতেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি চলে যেতে চাই দিলশাদ আহমেদ আপনার কাছে। আপনি যেহেতু আপনি সাংস্কৃতিক পর্যায়ে এই বিষয় নিয়ে খুব বেশি কাজ করছেন এবং আপনার এই ব্যাপারে খুব আগ্রহ, সংস্কৃতিকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি এই ক্ষেত্রে? বর্তমান সরকার যে
ইশতেহার আছে সেটার বিষয়টা আমি একটু বলি। ইশতেহার হলো এমন একটা জিনিস যেটা ভোটারদের কাছে নির্বাচন যারা করবে তারা উপস্থাপন করে। এটা কিন্তু একটা দলিল। জি, তারা যেই প্রতিশ্রুতিগুলো দেয় জি। সেটা আস্তে আস্তে বাস্তবায়ন করার জন্য। করার জন্য। এই প্রতিশ্রুতির ভিতরে তাদের অনেকগুলো কাজ থাকে। জি। এর ভিতরে একটা অংশ হলো গিয়া সংস্কৃতি। সংস্কৃতি। আমাদের প্রথম এই সরকারের যেই ম্যানিফেস্টো যেটা আছে ইশতেহারে, সেটাতে সবার আগে বাংলাদেশ এই কথাকে বলা হয়েছে। জি। এরপরে আরও বিভিন্ন কাজ আছে। সংস্কৃতির ব্যাপারে যদি বলতে হয়, আমি বলবো যে বিদেশি অপসংস্কৃতিকে রোধ করা, আমাদের দেশীয় যেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে সংস্কৃতি আছে সেটাকে লালন করা এবং সেটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া। জি। আমাদের শিল্পীদেরকে যথাযথ মূল্যায়ন করা সাংস্কৃতিক অঙ্গনে। এখানে দেখা যায় যে অনেক শিল্পী আছে তাদের কোনো মূল্যায়ন হয় না, তাদেরকে বিভিন্ন সময়ে প্রণোদনা দেওয়া, এবং এই সরকার কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা নিচ্ছে। আমরা যতটুকু জানি, আপনি বিভিন্ন পদক দেওয়া, আমরা দেখি যে দুই একটা পদক দিয়ে সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু শিল্পীরা অনেক যেই কাজ শিল্পীরা করে সেটা হলো গিয়া বিশাল, দেশের জন্য বিশাল একটা কন্ট্রিবিউশন তাদের। একটু সহায়তা করতে পারি। সরকার দেখে বাজেট একটা বিরাট বরাদ্দ রেখেছে, আপনার 300 কোটি টাকা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, যেখানে এই সংস্কৃতিটাই পড়া, সঙ্গীত, নাচ, কন্টেন্ট, সিনেমা সব কিছু এখানে রয়েছে। কিন্তু এই নাটক, সিনেমা, কবিতা, কন্টেন্ট সব দিয়ে এরা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে, তারা কিন্তু বেনিফিট করতে, ইনকাম করতে পারে। এটা বাইরে সেল করা যায়, এক্সপোর্ট করা যায়। জি, এটা শুধু আর্ট ফর আর্ট সেক না, আর্ট ফর লাইফ সেক, সেটাকে সেভাবে ব্যবহার একটা জিনিস করা আমি যায়। একটু বলি, ঢাকায় বিনোদনের অনেক স্থান আছে। মানুষ যখন যাবে একটা জায়গায়, টিএসসিতে গেল অথবা বেলি রোডে গেল, সেখানে ড্রামা কিন্তু কন্টিনিউ হচ্ছে, বিভিন্ন গান বাজনা নাটক সব সময় থাকছে। চট্টগ্রামে এরকম বিনোদনের কোনো সুযোগ সুবিধা নাই। শিল্পকলাতে হয় মানে কিছু কিছু স্পেশাল প্রোগ্রামগুলো হয়। আপনি জানেন যে বিদেশে মানুষ টিকিট করে ড্রামা দেখে, আমাদের সেই সুযোগটা কিন্তু নাই। আমাদের এখানে যদি থাকে, মনে করেন যে ওই অঞ্চলটার মধ্যে এক পাশে কবিতা আবৃত্তি চলছে, এক পাশে গান বাজনা চলছে, এক পাশে ড্রামা চলছে। এই ধরনের একটা যদি এলাকা থাকে, অঞ্চল থাকে, বিনোদনের জন্য মানুষ সেখানে যেতে পারে। জি জি, অবশ্যই বিনোদনের যে অংশ, যেমন আমি কিছুদিন আগে শিল্পকলাতে একটা নাটক দেখতে গেলাম চে গুয়েভারার উপরে, ওখানে গিয়ে দেখলাম 20 জনও নেই, দর্শক নেই, কিন্তু এই ব্যাপারে যে জনপ্রিয়তা বাড়ানোর যে ব্যাপারটা, সেটা আরো এগিয়ে আসতে হবে, আগ্রহ থাকতে হবে, কারণ সেটার দ্বারা তো যুব সমাজকে আমাদেরকে সৃষ্টি করতে হবে। জি, তাদের কাছে মেসেজ দিতে হবে যে আমরা কিন্তু অনেক কিছু করছি, আপনারা আসেন। জি অবশ্যই, না এটা ইতিহাসও এটার সাক্ষ্য বহন করে যে সংস্কৃতি কিভাবে মানুষের পুরো চিন্তা চেতনাকে বদলে দিতে পারে। রেনেসান্স এটার একটা সাক্ষ্য গ্রহণ করে একদম প্রথম মধ্যযুগীয় পর্যায় থেকে বদলে এসেছে সংস্কৃতির মাধ্যমে। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সংস্কৃতিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, এটাকে বিকাশ করার জন্য নতুন করে সৃষ্টি করেছিলেন, নতুন নতুন শিল্পী সৃষ্টির মাধ্যম এটা। এবং এই নতুন কুড়ি থেকে আজকে বড় বড় শিল্পী সৃষ্টি হয়েছে। এই যে আপনি বেবি নাজনীনের কথা শুনেছেন, বা এই ধরনের বড় বড় শিল্পী যারা আছে, এরা কিন্তু নতুন কুড়ির প্রোডাক্ট। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই একটা চিন্তা ছিল। এবং এইভাবে করে যদি একে একে শিশু একাডেমি কার সৃষ্টি, এটা হলো বিএনপি সরকারের সৃষ্টি। আপনি শিল্পকলা একাডেমি, এটাও কিন্তু বিএনপি সরকার তখন সৃষ্টি করেছিল, তখন প্রতিষ্ঠা করেছিল এটা। কাজেই তাদের অনেক কর্মপরিকল্পনা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারপর তারেক রহমান, ওনারাও কিন্তু এই ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন একে একে করে। স্যার নসরুল কদির, আপনার কাছে আসতে চাই, এই যে যুব সমাজ বা পুরো সমাজকে আমরা সংস্কৃতি বলি অথবা ভালো আরও অন্যান্য মানে নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে নিয়ে যেতে চাই, এই বিষয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা অথবা শিক্ষা কর্মকাণ্ড কিভাবে তাদেরকে সঠিক জায়গায় সঠিক পথে নিয়ে যেতে পারে, এই ব্যাপারে সরকারের চিন্তা ভাবনা?
আপনি যে যুব সমাজকে বললেন, আপনারা সেই যুব সমাজে কিন্তু 24শে জুলাই আগস্টে তারাই কিন্তু জি। বিপ্লব ঘটিয়েছে, তারাই কিন্তু অভ্যুত্থান ঘটিয়েছে। তা অবশ্যই। এদেরকে আপনি অনেক বেশি মূল্যায়ন করতে হবে। নিঃসন্দেহে। তাদের কারণে আজকে আমরা নতুন বাংলাদেশকে পেয়েছি। অবশ্যই। তাদের কারণে আমরা 18 বছরের ভোটাধিকারহীনতা, বিচারহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন থেকে মুক্তি পেয়েছি। জি। আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, একটা অবশ্যই। গণতান্ত্রিক সরকার পেয়েছি। বলে তাদের জন্য এখন বর্তমান যে সরকার, নির্বাচিত সরকার, বাংলা জাতীয়তাবাদী দলের যে সরকার, তারা কিন্তু অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে। যুব উন্নয়ন, যুব কর্মসংস্থান, তাদের ট্রেনিং, তাদের দক্ষতা বৃদ্ধি, AI, কম্পিউটার সব কিছু করেছে এবং বলেছে তারা 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন, 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা কাজে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে কিন্তু ইনভলভ করছেন। উনি জানেন দেশের একটা বৃহৎ বড় অংশ একটা হচ্ছে অংশ। জনসংখ্যা, এটা মোর দেন 50%। More than উনি বলছে 50%। এরাই আমাদের শক্তি, এদেরকে লাইব্রেরি আমাদের সঠিকভাবে অ্যাসেট, ব্যবহার এদেরকে আমরা করতে হবে। সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। জি। রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরকে আমরা যদি ব্যবহার করতে পারি, যথোপযুক্ত শিক্ষা যদি আমরা দিতে পারি, যুগোপযোগী শিক্ষা যদি আমরা দিতে পারি, তাদের যদি দক্ষতা বৃদ্ধি করতে পারি, তাদের যদি সৃজনশীলতাকে আমি কাজে লাগাতে পারি, যেটা বলা হচ্ছে আপনার, আমি একটু আগে বলেছি ক্রিয়েটিভ ইকোনমি, ঠিক না? Creative সেখানে তাদের economy। যত কিছু আছে, নাচ বলেন, গান বলেন, সিনেমা বলেন, লেখালেখি বলেন, সব কিছুই, সব নাটক বলেন, সব কিছু এখানে আসবে। তারা কিন্তু তার মাধ্যমে কিন্তু তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস তারা ইনভলভ হবে, আসলে যার কারণে তারা ইকোনমিতে অন্য একজন ব্যবসায়ী হিসেবে কন্ট্রিবিউট করে, তারাও কিন্তু একইভাবে কন্ট্রিবিউট করতে হবে, যেটা সারা পৃথিবীতে করছে, কিন্তু আমার দেশে সেই কনসেপ্টটা ছিল না, সেটা আমরা চিন্তা করতে পারিনি। চিন্তা কিন্তু করিনি অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে স্যার যে কথা বলছিলেন সামনের বাংলাদেশকে নিয়ে, সেই বিষয়ে আমি দিলশাদ আহমেদ আপনার কাছে যেতে চাই। এই যে আমাদের চট্টগ্রামকে নিয়ে, এখন আমি একটু আমাদের বিভাগে চলে আসি। চট্টগ্রামকে সামনে আমরা কেমন দেখতে চাই? চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে যে সমুদ্র বন্দর আছে, সেখান থেকে বিশাল একটা ইনকাম গভর্নমেন্টকে আমরা এখান থেকে দিয়ে থাকি। আমরা আমাদের যেই দক্ষিণাঞ্চলে যেই অঞ্চলটা আছে, সেই অঞ্চলকে সহ যদি কাজে লাগানো যায়, চট্টগ্রামের অর্থনীতিতে অংশগ্রহণ, কিন্তু অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি বেড়ে যাবে। অর্থমন্ত্রী এখানে ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলকে উনি অর্থনৈতিক জোন হিসাবে, ফ্রি ইকোনমি জোন, একটা চাইনিজ জোন হচ্ছে, প্লাস এটার সাথে পাশাপাশি একটা ফ্রি ইকোনমি জোন হবে। সেখান থেকে আমাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক কিছু আসবে, সেখানে অর্থনৈতিক আসবে। অনেক সমৃদ্ধ হতে পারবো আমরা। আরেকটা জিনিস হলো, বন্দরের এক পাশে আমরা ব্যবহার করছি এখন, যখন ওই পাশে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো হয়ে যাবে, তখন কিন্তু অপর পাশেও ব্যবহার শুরু হয়ে যাবে। ওইখানেও জেটি নির্মাণ হবে, সেখান থেকে আমাদের তখন বহুমুখী আমাদের যে এই ইউজটা, জি, বন্দরের ইউজটা অনেক বেশি বেড়ে যাবে। না, অর্থনীতি, আমাদের চাকা তখন অনেক সমৃদ্ধ হবে। আমরা অবশ্যই। মনে করি যে এইগুলাতে উনি কিন্তু নজর দিয়েছেন এবং অবশ্যই। বাজেটে স্পেশাল বরাদ্দ দিয়েছেন। অদূর ভবিষ্যতে বাংলাদেশকে চট্টগ্রাম থেকে হেভি কন্ট্রিবিউশন হবে অবশ্যই। এবং এখানে কর্মের সংস্থান হবে, সুন্দর হবে আমাদের চিটাগং। অবশ্যই। এই যে আমরা সুন্দর চাই, সুন্দর ভবিষ্যৎ চাই, সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তো আসবে। আমি সেই প্রসঙ্গেই নসরুল স্যার আপনার কাছে আসতে চাই। এই যে সবার আগে বাংলাদেশ, এই বিষয়টার মূল স্পিরিট বা চেতনাই হচ্ছে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সমাজ বিভাজন অথবা রাজনৈতিক যে বিভাজনগুলো সমাজে তৈরি হয়েছে, সেগুলোকে কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আপনার পূর্বের প্রশ্ন, যেটা দিলশাদ সাহেবকে করেছেন, সেই প্রশ্নে একটু যেতে চাই। আমার খুব ইচ্ছে হচ্ছে প্রশ্ন আমি আর একটু কিছু আপনাকে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই। আমি সেটা হচ্ছে, অবশ্যই। চট্টগ্রামের কথা বললেন অবশ্যই। মাননীয় অর্থমন্ত্রী, যিনি জি। বললেন যোগ্য, শিক্ষিত, নিবেদিত জি, এবং অভিজ্ঞ একজন কিন্তু অভিজ্ঞ। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী। দেখেন শুধু এখানে চট্টগ্রাম বন্দর নয়, কিন্তু এখানে উনি বলেছেন মাতারবাড়ি বন্দরের কথা বলেছেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেছেন, উনি কিন্তু বলেছেন চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন, উনি রানওয়ের বৃদ্ধির কথা বলেছেন, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের উনি 1.5 ঘন্টার জার্নি কমানোর কথা বলেছেন, উনি 80 কিলোমিটার দূরত্বের কমাম জন্য অলরেডি বরাদ্দ দিয়ে দিয়েছেন, উনি সিডিএকে অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন, উনি ওয়াসাকে অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন, আপনি সিটি কর্পোরেশনকে যথাযথ বরাদ্দ দিয়েছেন, এবং উনি বলেছেন যে আনোয়ারাতে
যে ফ্রি ট্রেড জোন হবে সেখানে 600 কোটি টাকা 600 একর জমি উনি অধিগ্রহণ করতেছেন। তার পাশাপাশি উনি চাইনিজদের একটা অর্থনৈতিক বিশেষ অঞ্চল তাদেরকে দেয়া হবে। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে। উনি বলেছেন অদূরেই মানে অচিরেই মানে খুব কম সময়ের মধ্যে চট্টগ্রাম একটা দৃশ্যমান একটা উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের যে সুযোগ সুবিধা সেটা দেশবাসী ভোগ করতে পারবেন। এবং যেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের সময় এখানে যে আলোচনা এখানে যে সভা হয়েছিল সেখানেও বলেছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যিক রাজধানী যে ঘোষণা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন গত 16-17 বছর তাদেরকে ওদিকে কেউ নজর দেয়নি। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যে সরকার গঠন করতে পারি, আমি অবশ্যই এটাকে পরিপূর্ণ বাণিজ্যের রাজধানী করার প্রয়াস থাকবে। সেই ওয়াদা উনি চট্টগ্রামবাসীকে দিয়েছেন। যে প্রশ্নটা আমাকে করলেন জাতীয়তাবাদী, ওনার প্রতিটা কথায় উনি বলে যে সবার আগে বাংলাদেশ ফার্স্ট। অর্থাৎ উনি যত কিছুই করুক, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, মনে হচ্ছে আমার বাংলাদেশের বাংলাদেশের জাতীয়বাদী স্বার্থটাকে আমি সবার উপরে দেবো, সেটাকে অক্ষুণ্ণ রেখে ইনট্যাক্ট রেখে আমি সব কিছু করতে রাজি আছি। আপনি জানেন অতীত সম্প্রতি উনি চীন এবং মালয়েশিয়া সফর করেছেন। এইটা কিন্তু একটা গেম চেঞ্জার। এই সফরটা কিন্তু গেম চেঞ্জার। ওইটাকে আপনি শুধুমাত্র সফর দেখলে হবে না, এবং এই বাজেটকে শুধুমাত্র একজন বাজেট একটা অঙ্ক দেখলে হবে না, কিন্তু এখানে ভিশনটা দেখতে হবে। এই বাজেটের প্রথম আগামী 5 বছর কি হবে সেটা প্রথম বছর বলে দেওয়া হয়েছে। আমার ইনকাম ট্যাক্স কী হবে, কত মৌকুব আমি পাবো, কাকে কখন কি ছাড় দেওয়া হবে। এবার প্রথম যে 65টা পণ্যকে শুল্কমুক্ত করা হলো, সেটা সব কিছু বাঙালি জাতীয়বাদকে মাথায় রেখে, জনগণকে মাথায় রেখে, জনগণের চাহিদাকে মাথায় রেখে করা হয়েছে। প্রায় 0 কোটি শুল্ক নিয়ে আসা হয়েছে। উনি বারবার কিন্তু প্রতিদিনই বলেন, এবার ওনার মন্ত্রিপরিষদের সবাই বলেন যে বাঙালি জাতীয়বাদকে আমার প্রাধান্য দিতে হবে এবং তাকে মাথায় রেখে আমার সমস্ত কর্মসূচি হবে। শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, সবকিছু, শিল্প উৎপাদন, মেড ইন বাংলাদেশ, যদি মেড ইন বাংলাদেশ, ওনার এখন নজর হচ্ছে মেড ইন বাংলাদেশ পণ্য। আমি স্যারের কথা প্রসঙ্গে দিলশাদ আহমেদ আপনার কাছে আসতে চাই, যে উনি বাণিজ্যিক রাজধানীর কথা বলছিলেন চট্টগ্রামের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে। তো এই বাণিজ্যিক রাজধানীকে যে পর্যটন বান্ধব করার যে ব্যাপারটা, সেটাকে আরো উন্নত স্তরে আমরা কিভাবে নিয়ে যেতে পারি? পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই আপনি বিভিন্ন দেশে যেই পর্যটন শিল্প আছে তারা কিন্তু মানুষ এখান থেকে গিয়ে সেটাকে এনজয় করে। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য যে আমাদের এত অ্যাসেট থাকার পরও, এত স্কোপ থাকার পরও সেগুলো আমরা ইউজ করতে পারছি না। যেহেতু বর্তমান সরকার একটি জনগণ বান্ধব সরকার, মানুষের মনের কথা কি ওনারা বুঝতে পারে। ওই যে উনি দেশে এসে বললেন না, আই হ্যাভ এ প্ল্যান, নিশ্চয়ই এরকম কোনো কিছু আছে যে এখানকার পর্যটন শিল্পকে আমাদের চট্টগ্রামের যেই এলাকা আছে সেটাকে তো উনি করবেনই, সারা বাংলাদেশকে পর্যটনের একটা অবস্থায় নিয়ে যাবেন, পর্যটনের হাব হিসাবে নিয়ে যাবেন সারা বিশ্বকে, বিভিন্ন অঞ্চলগুলোকে। এবং এখানে কিন্তু ইনকাম যথেষ্ট। আপনি দেখেন একটা সময় থাইল্যান্ড যে ছিল, থাইল্যান্ড ব্যাংকক, সেখানে কিন্তু মানুষ যেত না, কিন্তু এখন সেখানে যায়, কারণ সেখানে সেই অবস্থা আছে। সেখানে সেই পর্যটনে ওরা এমন করে আকৃষ্ট করেছে মানুষকে, মানুষ কিন্তু সেখানে যেতে চায়। আমি আরেকটা খুব জনপ্রিয় বিষয়, যে বিষয়টা নিয়ে সবার মুখে মুখে এই ব্যাপার নিয়ে কথা হয়, সেটা হচ্ছে কার্ড, কৃষক কার্ড অথবা ফ্যামিলি কার্ড। এই বিষয় নিয়ে আমি দুজনের কাছেই শুনতে চাইবো একটু। সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 16-17 বছর দেশের বাইরে ছিলেন। 16-17 বছর কিন্তু ওখানে কিন্তু উনি অনেক লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন, অনেক লোকের সঙ্গে উনি আলাপ আলোচনা করেছেন, অনেক কিছু উনি অবজার্ভ করেছেন। তার থেকে অনেক ভালো ভালো জিনিস কনসেপ্ট বাংলাদেশে নিয়ে আসছেন। তার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড। অর্থাৎ গরিব এবং প্রান্তিক যে পরিবারগুলো আছে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য উনি প্রত্যেক পরিবারকে প্রান্তিক ফ্যামিলি কার্ড দিবেন, যেখানে তার 2500 টাকার জন্য তার জিনিস কেনার জন্য তার সহায় থাকবে। এবং বলা হচ্ছে তাদেরকে এই কার্ড দিয়ে তারা যেন খুব সহজভাবে তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এবং বলেছেন উনি যে আগামী বছরগুলোতে সেই 2500 টাকা যে টাকার পরিমাণ সেটাকে আরও বাড়তি দেওয়া হবে, সেটাকে আরও বাড়ানো হবে। আরেকটা যে কার্ডের কথা আপনি বললেন, কৃষক কার্ড, হচ্ছে আমাদের কৃষকরা ন্যায্য দাম পায় না, বীজের ঠিকমতো ওরা কিনতে পারে না, সার ওরা কিনতে পারে না।
সেই জন্য ওদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে তাদেরকে তারা বীজ কিনতে পারবে, তারা সার কিনতে পারবে এবং তারা এই পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারবে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা দেওয়া হবে এবং তাদেরকে ওখানে শস্য বিমাও এই কার্ডের আওতায় রয়েছে। আপনি চিন্তা করে দেখেন কোন লেভেল থেকে চিন্তা করলে একটা মানুষ এই জিনিসগুলো এখানে চালে, কেউ এটা কিন্তু সাহসের ব্যাপার। একটা ভঙ্গুর অর্থনীতিকে উপর দাঁড়িয়ে কিন্তু উনি এই দুইটা জিনিস করেছেন, চালু করেছেন অলরেডি, কিন্তু কৃষক কার্ড এবং যে ফ্যামিলি কার্ড। চিন্তা করে দেখেন যে মাত্র 4 মাসের এই সরকার 3.5 মাসে বাজেট দেওয়া লাগছে আমাদের এবং এখানে মেগা বাজেট 9 কোটি 38 লক্ষ টাকা, 38,000 কোটি টাকা। আপনি দেখেছেন 38 লক্ষ। এই যে একটা কত বড় সাহসের ব্যাপার। নিঃসন্দেহে এটা একটা স্বদেশ প্রেম না থাকলে, একটা ডিটারমিনেশন না থাকলে, একটা জনবান্ধব সরকার না হলে, নির্বাচিত সরকার না হলে এই কাজগুলো করতে পারতেন না। অবশ্যই বাজেটের যে এই যে কার্ডের ব্যাপারটা পরিচিত করানো ব্যাপারটা হচ্ছে কি, মানে একদম সবকিছু নথিভুক্ত হয়ে যায় যখন আপনি কার্ডের মাধ্যমে সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। এটা যে সবকিছু রেকর্ডেড থাকছে, কোনো রকমের আনঅর্গানাইজড কোনো ব্যাপার যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, সেই বিষয়গুলোকে ট্র্যাকে রাখার জন্য হয়নি সেটা না, কিন্তু যেগুলো হয়েছে, যেগুলো আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, সেগুলোকে কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। আবার ওই যে আপনাদের দেখবেন আপনি স্কুল কলেজে কিন্তু খাবারের ব্যবস্থা করা হচ্ছে, মিল দেওয়া হচ্ছে, এইটাও কিন্তু সাহসী উদ্যোগ। এবং সেই মেয়েদেরকে স্নাতক পর্যন্ত ফ্রি কিন্তু লেখাপড়া, তাই না? নতুন নতুন অনেক বিষয়গুলো পরিচিত, সেগুলো পরিচয় করানো হচ্ছে সবার সাথে। এগুলোর অনেক কিছু হয়তো এগুলো সবগুলো কিন্তু নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত। কিন্তু উনি প্রথমেই বলেছেন এটা মানবিক বাংলাদেশ হবে, এটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, এটা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে। এই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা স্যার বললেন, এই বিষয়ে নিয়ে আপনার কাছ থেকে শেষ কিছু কথা শুনবো। আমি বর্তমান সংসদের উপরে আমি বলি, আপনি জানেন যে বিরোধী দল আছে এখানে, তাদের সাথে সরকারি দলের কি সুসম্পর্ক আপনি দেখেছেন? সব দলের সাথে কথা বলে প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নেন। উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উনি কিন্তু কোনো কিছু করার জন্যই বলেছেন এবং সেটা করছেন উনি প্রত্যেকটা জায়গায়। এবং কতগুলো চ্যালেঞ্জিং কাজ উনি হাতে নিয়েছেন, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন হচ্ছে। ভিসি মহোদয় যেটা বললেন, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের যে সুফল, সেগুলো যদি ঠিকমতো মানুষে পায়, এদের এই অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এবং সব সিস্টেমেটিক্যালি হবে। কার্ডে কিন্তু সবকিছু রেকর্ড করা থাকবে। একজন কৃষক কখন কতটুক সার পাইলো, কি ফ্যাসিলিটিস গুলা পাইলো, ফ্যামিলি কি সুযোগ সুবিধা পাইলো, তার কিন্তু কাউন্টিং সেখানে চলে আসতেছে। ইলেকট্রনিক ডাটাতে চলে আসবে। সবকিছুর মধ্যে জালিয়াতির ব্যাপারটা ঢুকে যায় যদি নথিভুক্ত না থাকে, রেকর্ডেড না থাকে। আমাদের সৃজনশীল অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমির কথা যেটা বলছেন, এটাই ঘুরে ফিরে সবকিছুর একটা মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এই বিষয়ে আপনার শেষ কিছু কথা শুনতে চাই। হ্যাঁ, আমি তো এটা আপনাকে আগেও বলেছি যে এই যে আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমি, এই যে ক্রিয়েশন, মানুষের যে ক্রিয়েটিভিটি, সেটাকে কখনো কিন্তু অতটা বেশি মূল্যায়ন করা হয়নি এবং স্যার আবার এই ক্রিয়েশনের প্রোটেকশনটাও কিন্তু দেওয়া হয়নি। না, কখনো এটা নিয়ে ভাবতেও, মানে ভাবার সুযোগও দেওয়া হয়নি। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমরা যেটাকে বলি, আপনি একটা জিনিস উদ্ভাবন করলেন, আপনি একটা জিনিস সৃষ্টি করলেন, তাকে তো প্রোটেকশন দিতে হবে। আপনি করলেন, তারপর আমি নকল করলাম, এটা তো হবে না। এই জায়গায় সরকার বলছে আমরা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিকে মূল্যায়ন করব এবং তাদেরকে আমরা স্টার্ট আপ বলবো, তাদেরকে আমরা সহযোগিতা, মূলধন সহায়তা দেবো, তাদেরকে ঋণ সহায়তা দেবো, তারা যত ব্যাংক থেকে সহজতে লোন পায়, তার সৃজনশীল কাজগুলোকে যেন সে প্রসারিত করতে পারে, সেটা যেন অর্থনীতির মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারে এবং সে যেন কন্ট্রিবিউট করতে পারে। সেই জন্য সরকারি বেসরকারি সকল রকম প্রণোদনা সাহায্য সহায়তা করা হবে। ব্যাংকগুলোকেও বলা হয়েছে ক্রিয়েটিভ ইকোনমির জন্য আলাদা প্রজেক্ট করা যাবে। এর মাধ্যমে তো কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কারণ কর্মসংস্থান না থাকলেই দেখা যায় যে একটা বিশাল অংশ বেকার থেকে, এদের মাধ্যমেই দেখা যায় যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অথবা অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো ঘটছে, ওরা যখন ব্যস্ত হয়ে যাবে প্রোডাক্টিভ কাজে, তখন আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আশা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক এস.এম. নসরুল কদির, উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, এবং দিলশাদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা, আপনি কেমন দেখতে চান? তেমনই হবে যেমনটা আমরা নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে সেইভাবে এগিয়ে যাব।
আমরা এতক্ষণ শুনছিলাম নির্বাচনী ইশতেহার নিয়ে কি কি আমাদের সাথে ওয়াদা করা হয়েছে এবং কি কি বাস্তবায়ন হচ্ছে, কেমন বাংলাদেশ আমরা সামনে দেখতে পাবো। আমাদের এই বাস্তবায়ন যেন খুব শীঘ্রই হয় এবং উন্নত বাংলাদেশকে আমাদের সচক্ষে খুব শীঘ্রই দেখতে পাই, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। ধন্যবাদ।